This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, এতদিন ভারত যেন সাইলেন্ট দর্শকের মতো বাংলাদেশকে খুব ক্লোজ থেকে পর্যবেক্ষণ করছিল, কিন্তু এবার সে নীরবতা ভেঙে এমন এক চাল চালল যা সরাসরি ঢাকার ভেতরে ভূমিকম্প ধরিয়ে দিয়েছে। আগামী কয়েক বছরে বাংলাদেশ আদৌ টিকে থাকতে পারবে কিনা সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন। প্রথম ধাক্কাটা এসেছে রেলপথ থেকে। ভারত একে একে সেই সব রুট গুছিয়ে নিতে শুরু করেছে যেগুলি বাংলাদেশের ভরসার ওপর দাঁড়িয়েছিল, কিন্তু এখানেই গল্প শেষ নয়, আসল খেলা তো সবে শুরু হলো। মনে আছে কিছুদিন আগে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের চিকেন নেক করিডোর নিয়ে তির্যক মন্তব্য করা হয়েছিল। এবার তারই জবাব দিতে ভারত এগোচ্ছে নতুন প্ল্যান নিয়ে। উত্তর পূর্বের রাজ্যগুলিকে মূল ভূখণ্ডের সঙ্গে আরও শক্তভাবে বেঁধে দেওয়ার জন্য তৈরি হচ্ছে একটা অল্টারনেটিভ রুট। আর তার মানে যে শিলিগুড়ি করিডোর এখন কেবলমাত্র একটা সরু পথ নয়, বরং একে ভারত রূপ দিচ্ছে কৌশলগত সামরিক ঘাঁটিতে। ভাবুন তো, ভবিষ্যতে যদি ঢাকা চীনের কাছ থেকে অস্ত্র কেনে কিংবা পাকিস্তান তুরস্ক মিলে কোনো নতুন চাল চালতে যায়, তাহলেও ভারতের সামনে দাঁড়ানো প্রায় অসম্ভব হয়ে পড়বে। ইন্টারনাল সোর্স থেকে জানা যাচ্ছে ভারত প্রায় 5,000 কোটি টাকার রেল প্রজেক্ট একেবারে থামিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অথচ এই প্রজেক্টের মাধ্যমেই নর্থ ইস্টের সঙ্গে সহজ যোগাযোগ তৈরি হওয়ার কথা ছিল, যাতে চিকেন স্নেকের ওপর কিছুটা চাপ হালকা হয়। তাহলে প্রশ্ন উঠছে, হঠাৎ করেই এমন কড়া পদক্ষেপ কেন, আর এর পেছনের আসল কাহিনী কি? তো বন্ধুরা, সেটাই আজ আমরা জানবো আজকের এই ভিডিওর মাধ্যমে। যদি আপনাদের মনে হয় ভারতের এই কৌশল একেবারে মাস্টার স্ট্রোক, তবে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে একদম ভুলবেন না, আর চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন, কারণ এখানেই আপনি পেয়ে যাবেন সব ইনসাইড স্টোরি যা আপনি আগে কোথাও শোনেননি। তো বন্ধুরা, এই রেল পরিকল্পনার অধীনে মোট 3টি বড় করিডোর প্রজেক্ট তৈরি করা হচ্ছিল, যেগুলি ভারতের ভেতর দিয়ে বাংলাদেশকে সংযুক্ত করে আমাদের নর্থ ইস্টের রাজ্যগুলো পর্যন্ত পৌঁছে যেত। এবং এই প্রজেক্টগুলো শুধু ভারতের জন্য নয়, বরং বাংলাদেশের জন্যও ছিল অত্যন্ত লাভজনক, কারণ দুই দেশের মধ্যে প্রতি বছর কয়েক বিলিয়ন ডলার ট্রেড চলে। বিশেষ করে বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রি, যা মূলত তাদের অর্থনীতির ব্যাকবোন, যেটা সরাসরি ভারতের ওপর নির্ভরশীল ছিল। বাংলাদেশের তৈরি বেশিরভাগ পোশাক বিশ্বজুড়ে এক্সপোর্ট হয়। এতদিন পর্যন্ত ঢাকা সেই পোশাক ট্রাকের মাধ্যমে ভারতেই পাঠাতো, আর তারপর আমাদের পোর্টস আর এয়ারপোর্ট থেকে সেগুলি অন্য দেশে যেত। কিন্তু ভারতের অ্যাডভান্স রেল কানেক্টিভিটি তৈরি হলে কাজটা অনেক সহজ হয়ে যেত। ভাবুন একবার, রেলপথ থাকলে বাংলাদেশের মাল সরাসরি ভারতের প্রধান বন্দর পর্যন্ত পৌঁছে যেত। যেখানে আগে 3 থেকে 4 সপ্তাহ সময় লাগতো, সেখানে 8 থেকে 10 দিনের মধ্যেই পুরো এক্সপোর্ট সম্ভব হতো। মানে দুই দেশের জন্যই ছিল একেবারে উইন উইন সিচুয়েশন। কিন্তু এখানেই বড় ভুল করে ফেললেন মোহাম্মদ ইউনূস। তার ভারত বিরোধী মন্তব্যের জন্যই এই সিচুয়েশন তৈরি হয়েছে, কারণ ভারতের তরফ থেকে প্রতিক্রিয়া আসাটাও নিশ্চিত ছিল। আর এখন সেটাই হচ্ছে। ভারত শুধু কাঁচা তুলোর সাপ্লাই বন্ধ করেনি, বরং সবকটি বড় প্রজেক্টও সাসপেন্ড করে দিয়েছে, যেগুলি ঢাকার অর্থনীতিকে আরও শক্তিশালী করতে পারত। এর মধ্যে সবচেয়ে প্রথম যে প্রজেক্ট বন্ধ হলো, সেটা হলো আখাউড়া আগরতলা ক্রস বর্ডার রেল লিঙ্ক। প্রায় 12.5 কিলোমিটার লম্বা এই রেলপথ দুই দেশের জন্যই ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মধ্যে 6.78 কিলোমিটার বাংলাদেশে আর বাকি 5.5 কিলোমিটার ভারতের ত্রিপুরা রাজ্যে পড়ে। বন্ধুরা, ভারতের পরিকল্পনা ছিল এই প্রথম প্রজেক্টে প্রায় 400 কোটি টাকা বিনিয়োগ করার, যাতে নর্থ ইস্ট অঞ্চলের কানেক্টিভিটি আরও গতি পায়। কিন্তু এখন প্রশ্ন হলো, বাংলাদেশ কি নিজেই নিজের সবথেকে বড় সাপ্লাই চেনটাকেই ধ্বংস করে ফেললো? দ্বিতীয় বড় প্রজেক্ট ছিল খুলনা মংলা পোর্ট রেল লাইন। প্রায় 3,300 কোটি টাকা খরচে তৈরি হচ্ছিল এই 65 কিলোমিটার লম্বা ব্রড গেজ লাইন। উদ্দেশ্য ছিল বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর মংলাকে সরাসরি রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করা। এতে তাদের মেরিটাইম রুট আরও শক্তিশালী হয়ে উঠত। কিন্তু এখানেই গল্প শেষ নয়। তৃতীয় প্রজেক্ট ছিল ঢাকা টঙ্গী জয়দেবপুর রেল এক্সপেনশন, যেটা জুন 2027-এর মধ্যেই শেষ হওয়ার কথা ছিল। শুরুতে দ্রুত এগোলেও গত বছর আচমকা এর গতি থেমে যায়। প্রায় 50% কাজ শেষ হওয়ার পরেই প্রজেক্ট একেবারে বন্ধ করে দেওয়া হয়। অথচ ভারতের তরফ থেকে এই প্রজেক্টের জন্য 1,400 কোটি টাকা ফান্ডিং দেওয়া হয়েছিল, যেখানে এক্সিস ব্যাংক অফ ইন্ডিয়াও পার্টনার ছিল। উদ্দেশ্য ছিল একটা মেগা রেল নেটওয়ার্ক তৈরি করে নর্থ ইস্ট পর্যন্ত সরাসরি কানেকশন দেওয়া। কিন্তু এখানেই সব থেকে বড় ধাক্কা এলো। শুধু এই 3টি মেগা প্রজেক্টই নয়, আরও নতুন করে 5টি নতুন রেল রুট পরিকল্পনা করা হয়েছিল। তাদের সার্ভে, ডিপিআর আর টেকনিক্যাল টেস্ট প্রায় সব শেষ হয়ে গিয়েছিল। কাজ শুরু হওয়ার একেবারে মুখে ছিল। ভারত হঠাৎই সবগুলি 8টা প্রজেক্ট, 3টা চলমান আর
5টা নতুন একসঙ্গে সাসপেন্ড করে দিল। এখন ভারত নর্থ ইস্ট রাজ্যগুলোকে যুক্ত করার জন্য একেবারে নতুন গেম প্ল্যান বানিয়েছে। আগামী দিনে 3 থেকে 4টি নতুন রেল রুট করিডোর তৈরি হবে, যেগুলি যাবে নেপাল, সিকিম, ভুটান, তারপর সরাসরি নর্থ ইস্টে। ফলে ভারতের চিকেন স্নেক করিডোর আর শুধু সাধারণ পথ হাঁটবে না, বরং একে ব্যবহার করা হবে মূলত মিলিটারি অপারেশনের জন্য। এই নতুন প্ল্যানে ভুটান কোনো সমস্যা করবে না, বরং তাদের ম্যানুফ্যাকচারিং আর ট্যুরিজম ইন্ডাস্ট্রি ভারতের মাধ্যমে গ্লোবাল মার্কেটে প্রবেশের সুযোগ পাবে। ভুটানের জন্য এটা একেবারে গোল্ডেন অপরচুনিটি। তবে চায়না এই প্রজেক্ট নিয়ে আপত্তি তুলতে পারে। এবার আসি আসল প্রশ্নে, ভারত এত বড় বড় প্রজেক্ট হঠাৎ করে কেন বন্ধ করে দিল? দেখুন, এর পেছনে প্রথম কারণ অবশ্যই জিওপলিটিক্যাল সিচুয়েশন। বাংলাদেশ যেভাবে ভারতের প্রতিটি পদক্ষেপের জবাব আক্রমণাত্মক ভঙ্গিতে দিতে শুরু করেছিল, ভারতকেও পাল্টা জবাব দিতে হলো। তবে এটি কিন্তু একমাত্র কারণ নয়। বাংলাদেশের শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর নতুন সরকারের বাটন আসে মোহাম্মদ ইউনূসের হাতে। ক্ষমতায় এসেই তিনি প্রকাশ্যে ভারত বিরোধী অবস্থান নিতে শুরু করেন। শুধু তাই নয়, সাম্প্রতিক সহিংস আন্দোলনের সময় বাংলাদেশের হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়কেও টার্গেট করা হয়, আর ইউনূস সরকার সেটি থামাতে পুরোপুরিভাবে ব্যর্থ হন। অন্যভাবে বললে তিনি একেবারেই থামানোর চেষ্টা করেননি, বরং এই হামলাগুলিকে আটকাতে তিনি বরং এড়িয়ে গিয়েছিলেন। এই পরিস্থিতি ভারতের কাছে ছিল সরাসরি রেড অ্যালার্ট। তাই ভারত ধাপে ধাপে কঠোর অবস্থান নিতে শুরু করে। প্রথমে এসেনশিয়াল কমোডিটিসের সাপ্লাই ব্ল্যাকলিস্ট করা হলো, এরপর ইলেকট্রিসিটি সাপ্লাই আর ট্রান্সশিপমেন্ট ফ্যাসিলিটিসও বন্ধ করে দেওয়া হলো, আর এখন সবথেকে বড় ধাক্কাটা দেওয়া হলো রেল প্রজেক্ট বন্ধ করে। একই সময় ভারতের ভেতরেই শিলিগুড়ি করিডোরের ওপর কাজ শুরু হয়েছে। উত্তরপ্রদেশ আর বিহারের বিদ্যমান রেল লাইনগুলিকে ডবল বা কোয়াড্রাপল ট্র্যাক করার জন্য সার্ভে শুরু হয়েছে। এর ফলে এখানে রেলের ফ্রিকোয়েন্সি বাড়ানো সম্ভব হবে, আর সীমিত রুট দিয়েও সর্বাধিক ট্রেন চালানো যাবে। এটা নিঃসন্দেহে ভারতের জন্য একটা স্মার্ট পদক্ষেপ হতে পারে। তবে শেষমেশ একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকেই যাচ্ছে, ভারত কি নেপাল ও ভুটানের ওপর নির্ভর করে নর্থ ইস্টকে যুক্ত করবে, নাকি শিলিগুড়ি করিডোরকে আরও এক্সপ্যান্ড আর অ্যাডভান্স টেকনোলজির মাধ্যমে নর্থ ইস্টকে কানেক্ট করবে? এই দুই অপশনের মধ্যে কোনটা বেশি কার্যকর হবে বলে আপনাদের মনে হচ্ছে? আপনাদের মতামত অবশ্যই কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন, আর বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করতেও একদম ভুলবেন না। আর প্রতিনিয়ত জিওপলিটিক্স সম্বন্ধিত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই নিউজ জিওপলিটিক্স ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন, কারণ আসল স্টোরি আপনারা কিন্তু আমাদের এই চ্যানেলেই শুনতে পারবেন, যেখানে আমরা শুধু নিউজ নয়, বরং নিউজের ভেতরের গোপন স্ট্র্যাটেজি আপনাদের সামনে তুলে ধরি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।